আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কন্ডিশনাল সেন্টেন্স এটা সবারই ভয়। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে সবার ভয় দূর হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় যদি একটা প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে, তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনার সেই একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কি করতে হবে? নোট খাতা নিয়ে যদি ক্লাসটা করতে পারেন সবচেয়ে ইফেক্টিভ হয়, আর জীবনে কখনো এই ক্লাস ভুলবেন না এবং কন্ডিশনাল সেন্টেন্স মাথায় গেঁথে যাবে। সুতরাং ক্লাসটিকে ইফেক্টিভ করার জন্য খাতা নিয়ে তাড়াতাড়ি বসে যান আজকের এই ক্লাসটিতে। 1 মার্ক 100% কমন থাকবে যদি কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সরাসরি আলোচনা চলে যাই। কন্ডিশনাল সেন্টেন্স এক ক্লাসে বস, অবশ্যই এক ক্লাসে বস হতে পারবেন। আর যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি সংগ্রহ করেননি, দ্রুত সংগ্রহ করে ফেলুন। আচ্ছা, আমাদের প্রথম কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে রিয়েল কন্ডিশনাল, অথবা এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। রিয়েল মানে বাস্তব, এটা আমরা সবাই জানি। জিরো কন্ডিশন বা রিয়েল কন্ডিশনের কিছু শর্ত আছে। কি শর্ত থাকবে? যে শর্তযুক্ত বাক্য বৈজ্ঞানিক সত্য, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বুঝাবে? বৈজ্ঞানিক সত্য বুঝাবে। এরপরে কি বুঝাবে? তারপরে বৈজ্ঞানিক সূত্র, যেটাকে ইংলিশে বলা হয় সায়েন্টিফিক ফ্যাক্ট। সাধারণ পরিচিত সত্য, যেটা জেনারেলি নোন অ্যাজ ট্রুথ। এরপর অভ্যাসগত কর্ম বা ঘটনা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এবং অন্যান্য বিষয় যা সর্বদা সত্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে অন্যান্য বিষয় যা সর্বদা সত্য হয়, এরূপ বুঝালে সেটা হবে রিয়েল কন্ডিশন বা জিরো কন্ডিশনাল সেন্টেন্স। আমরা উদাহরণ দেখলে আমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দেওয়া যাক। তাহলে এখানে কি? সাধারণ ঘটনাগুলো, অর্থাৎ সাধারণ ঘটনাগুলো সত্য হয়। মানে সাধারণত ঘটনাগুলো কি হয়? সত্য হয়, যে ঘটনায় ঘটুক। আমরা এই সেন্টেন্সটা খেয়াল করি। মিল্ক বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। বলছে যে দুধ সিদ্ধ হয় বা ফুটতে শুরু করে যদি তুমি তাতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করো। এখন এই জায়গায় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চিনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে থাকে রস্যই অন্তস্থ এ। আর এই সেন্টেন্সটা যখন আমরা অর্থ করব, তখন অবশ্যই দুই সেন্টেন্সেরই ক্রিয়ার শেষে আমাদের কি নিয়ে আসতে হবে? রস্যই অন্তস্থ এ। অর্থ একদম সূক্ষ্মভাবে করতে হবে। যদি রিয়েল কন্ডিশন হয় সেক্ষেত্রে দুই অংশই হয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই যে আমরা এখন খেয়াল করি, প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরের অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। রহিম ইউজুয়ালি ওয়াক্স টু স্কুল। রহিম সচরাচর বা সাধারণত হেঁটে স্কুলে যায়। ইফ হি হ্যাজ এনাফ টাইম, যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে। এখানে হ্যাজ আছে, অনেকেই মনে করবেন যে এখানে মনে হয় এটা পারফেক্ট টেন্স। হ্যাজ থাকলে তখনই পারফেক্ট টেন্স হবে যখন এরপরে আর একটা মেইন ভার্ব থাকবে। এরপরে কিন্তু আর কোনো ভার্ব নাই বা V3 নাই, যার ফলে এটাই এখানে মেইন ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো অক্সিলারি ভার্বও হতে পারে, আবার মেইন ভার্বও হতে পারে। তাহলে এটাও ওই সেম ঘটনা যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ হবে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে আমরা খেয়াল করি একটু যে ইট গেটস ডার্ক, বলছে অন্ধকার নেমে আসে। ইফ দ্য সান গোজ ডাউন অর সেট, যদি সূর্য ডুবে যায় তাহলে কি হয়? অন্ধকার নেমে আসে। তাহলে এটা কি সাধারণ সত্য বা চিরন্তন সত্য না? যদি সাধারণ সত্য বা চিরন্তন সত্য বোঝায় তাহলে সেটাও কি হবে? সেটাও হবে হচ্ছে জিরো কন্ডিশন বা রিয়েল কন্ডিশন। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই যে ব্যাখ্যাটা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে নৈবেত্তিক দেখতে হবে। এখন আমরা বিগত সালে কিছু নৈবেত্তিক সলভ করি, তাহলে আমাদের কাছে বিষয়টা একদম দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর নৈবেত্তিক, একটু সবাই চেষ্টা করেন। 1 নম্বর নৈবেত্তিক বলছে ইফ ইউ বাই 1 টি-শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। বলছে যদি তুমি একটা টি-শার্ট কেনো তাহলে তুমি আর একটা কি ফ্রিতে পাও, মানে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি ফ্রিতে পাও। এটা বলছে একটা কিনলে আর একটা ফ্রি। মানে একটা কেনার 5 দিন পরে কি ফ্রি দিবে না, সাথে সাথেই ওইটাও ফ্রিটাও পেয়ে যাবেন। এই জন্য এইটা প্রথম অংশ আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরের অংশ কি হবে? পরের অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2014-15 সালে। এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে যে কোনো ভার্সিটিতে কোশ্চেন আসতে পারে, চাকরি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা উত্তরটা দেখি। উত্তর হচ্ছে গেট, কারণ দুটোই হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, আমরা 2 নম্বর নৈবেত্তিকটা একটু খেয়াল করি। ইফ ইট ইজ সামার ইট, এখানে ফিল হবে, এখানে বলছে ইট ফিল ড্যাশ। এখানে কি হবে?
এখানে প্রথম অংশ আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পরের অংশটা কি হবে, তাহলে পরের অংশটাও হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে কোনটা আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে আছে হচ্ছে ফিলস, এই ফিলস, যার ফলে দুই অংশই এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। বলছে ইফ ইট ইজ সামার, যদি কি হয় গ্রীষ্মকাল হয়, সামার হয়, তাহলে ইট ফিল হট, তখন কি গরম হয়, আমরা গরম অনুভব করি। হ্যাঁ, তার মানে এটা কি সত্য, এইটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে যে একটা চিরন্তন সত্য বা সাধারণ সত্য ঘটনা। এটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দ্বিতীয় কন্ডিশনে চলে যাব ইনশাল্লাহ। আমাদের এটার উত্তর তাহলে ফিলস। ওকে, এখন আমাদের দ্য ফার্স্ট কন্ডিশনটা আমাদের বুঝতে হবে খুব ভালোভাবে। এখন ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনের মধ্যে কিছু মিল আছে এবং কিছু অমিল আছে, এই বিষয়টা আমাদের সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে বক্তা ইফ ক্লোজ দ্বারা এমন একটা কাজ বা অবস্থা বর্ণনা করে যা সাধারণত ঘটবে। এইখানে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, ঘটবে। ববে বা বেন, ব, এই যে বটা থাকে কোথায়, ব থাকে হলে ফিউচার টেন্সে, ব কোন টেন্সে থাকে, ফিউচার টেন্সে থাকে। তার মানে এখানে আমরা এই যে এখানে ব্যাখ্যাটা আছে, আমরা ব্যাখ্যার মধ্যেই বুঝতে পারতেছি যে একটি ঘটনা ঘটলে আর একটি ঘটনা ঘটবে। এখন বিষয় হচ্ছে এটা আমি কিভাবে বুঝবো, এখানে মনে রাখতে হবে জিরো কন্ডিশনের যে শর্ত, সেই শর্তগুলো এখানে উল্লেখ থাকবে না সেন্টেন্সের মাঝে। এখন আমরা উদাহরণ দেখি। বলছে ইফ হি হ্যাজ টাইম, যদি তার হাতে সময় থাকে, হি উইল ভিজিট আস নেক্সট ফ্রাইডে। এখন এই সম্ভাবনাটা, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনে যেই ঘটনাগুলো ঘটে, পরের ঘটনাটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। এখানে বলছে যে তার হাতে যদি সময় থাকে তাহলে সে ভিজিট করবে, সে আসতেও পারে, নাও আসতে পারে, তার হাতে সময় থাকলেও সে নাও আসতে পারে। সে জাস্ট একটা কথা বলেছে। তার মানে কি এই দুটোর একটাও দ্বারা কি অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে না, চিরন্তন সত্য বোঝাচ্ছে না, তারপরে সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে না। যদি ওই তিনটার জিরো কন্ডিশনের শর্ত যদি এখানে অ্যাপ্লাই না হয়, তাহলেই এটা হবে ফার্স্ট কন্ডিশন। আর ফার্স্ট কন্ডিশনের শর্ত প্রথম অংশ হচ্ছে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু ক্লিয়ার সবার। ওকে, আমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করি সবাই। এই সেন্টেন্সটা একটু দেখি সবাই। ইফ ইউ পেইন্ট দ্য পিকচার ওয়েল, ইউ উইল হ্যাং ইট ইন দ্য এক্সিবিশন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখি যে এই অংশটা কি আছে, এই অংশ আছে হচ্ছে পেইন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরের অংশ হবে কি, পরের অংশ হবে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। এখন বিষয় হচ্ছে যে ইফ ইউ পেইন্ট দ্য পিকচার ওয়েল, যদি তুমি একটা সুন্দর করে পিকচার আর্ট করো, তাহলে কি বলছে, দে উইল হ্যাং ইট ইন দ্য এক্সিবিশন। তারা বলছে সেগুলো হচ্ছে এক্সিবিশনে কি হবে, টাঙাবে, যদি তোমারটা ভালো হয় তারা। হ্যাঁ, বলছে তুমি যদি একটা ভালো পিকচার আর্ট করে জমা দাও, তাহলে তারা এক্সিবিশনে সেটা কি করবে, টাঙাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে চিরন্তন সত্য, তারা টাঙাতেও পারে, নাও পারে। আপনার পিকচার ভালো হতেই পারে, নাও পারে, ভালো হইলেও সে তারা টাঙাতে নাও পারে। তো এই হচ্ছে আমাদের কি কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। তার ফার্স্ট কন্ডিশনে কি হবে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরের অংশ অবশ্যই কোন টেন্স হবে, পরের অংশ অবশ্যই হবে ফিউচার ইনডিফিনাইট। ওকে, এখন আমরা পরেরটা একটু খেয়াল করি। ইফ দ্য প্রাইস ইজ লো, যদি মূল্য যদি কম হয়, দ্য ডিমান্ড উইল ইনক্রিজ। যদি এটা কিন্তু দেখেন যে কোনো মানে হচ্ছে পণ্যের যদি প্রাইস কি হয়, প্রাইস কমে যায়, তাহলে তার চাহিদা বেড়ে যাবে। এখন কথা হচ্ছে সব পণ্যরই কি দাম কমে গেলে প্রাইস বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে না। সব পণ্যের কিন্তু দাম কমলে চাহিদা বাড়ে না, এরকম কিন্তু আছে অর্থনীতিতে। সুতরাং এখানে আমাদের বুঝতে হবে যে প্রাইস শুধু কমলেই যে ডিমান্ড বেড়ে যাবে বিষয়টা এমন না। এমন অপ্রয়োজনীয় অনেক আসবাবপত্র আছে যেগুলো ডিমান্ড অনেক কম কিন্তু মানুষ কেনে না। তা সুতরাং এইখানে আমাদের বুঝতে হবে চিরন্তন সত্য না এটা, এবং অভ্যাসগত কর্মও না, এবং সায়েন্টিফিক ফ্যাক্টও না, বিজ্ঞান দ্বারা প্রমাণিতও না। এই জন্য প্রথম অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনাইট। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখন ফার্স্ট কন্ডিশনের গঠন আপনারা নিজেই করতে পারবেন। ইফ ক্লোজ যদি হয় প্রেজেন্ট সিম্পল, তাহলে পরের ক্লোজ বা মেইন ক্লোজ হবে কি, ফিউচার সিম্পল। মানে যে কোনো একটা ক্লোজ কি হবে, ফিউচার টেন্স, আর একটা হবে প্রেজেন্ট টেন্স। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব হচ্ছে এই যে ফার্স্ট কন্ডিশনে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়, একটা ক্লোজ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আর একটা ক্লোজ হবে কি, প্রেজেন্ট টেন্স। আবার এখানে খেয়াল করি, ইফ দ্য শার্ট ইজ ডার্টি, এইটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে আর একটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা হচ্ছে আমাদের কোন কন্ডিশন,
ফার্স্ট কন্ডিশনের মধ্যেই আছে। এখন আমরা একটু নৈবেত্তিক দেখি, তাহলে আমাদের কাছে বিষয়গুলো একদম কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো, যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করব, লুডো খেলবো। বৃষ্টি হইলে আমরা লুডো খেলতেও পারি, নাও খেলতে পারি। এটা সাধারণ সত্য না, এটা কি না সাধারণ সত্য না। একটা ঘটলে আর একটা ঘটবে, যদি এইটা ঘটে তাহলে আর একটা ঘটবে। এখন যদি বৃষ্টি না হয়, যদি বৃষ্টি না হয় তারা লুডো খেলবে। এখানে আমাদের বুঝতে হবে যে একটা ঘটনা যদি ঘটে তাহলে আর একটা ঘটনাও ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, যে এখানে বোঝা যাচ্ছে চিরন্তন সত্য না, কিন্তু এটা চিরন্তন সত্য না, আবার অভ্যাসগত কর্ম না, সায়েন্টিফিক ফ্যাক্টও না। যার ফলে উত্তরটা কি হবে একটু আমরা দেখে নেই। উত্তর হবে হচ্ছে উইল পেলে। কেন উইল পেলে হবে, এটা চিরন্তন সত্য না, অভ্যাসগত কর্ম না, এবং বৈজ্ঞানিক সত্যও না। ওকে, পরের নৈবেত্তিকটা আমরা দেখি। এখন দেখি, হি ড্যাশ দ্য এক্সামিনেশন ইফ হি রিডস অ্যাটেন্টিভলি। এই যে ইফ যুক্ত অংশটুকু আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন বলছে ইফ হি রিডস অ্যাটেন্টিভলি, যদি সে ভালোভাবে পড়াশোনা করে তাহলে কি সে পরীক্ষায় পাশ করতে পারবে। অনেক সময় দেখা যায় যে এখানে দেখেন যে এই ঘটনাটা যদি ঘটে, যদি সে ভালো করে পড়াশোনা করে তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে। তার মানে এখানে এমন বোঝাচ্ছে একটা কন্ডিশন দ্বারা এমন শর্ত বোঝাবে, সেটা যদি পরিপূর্ণ হয়, সেটা যদি পরিপূর্ণ হয় তাহলে পরের মানে বিষয়টাও ঘটবে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এই অংশটুকু ক্লিয়ার। তার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা শর্ত যদি পূরণ হয় তাহলে আর একটা শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, একটা যদি এই শর্ত যদি বোঝায় একটা শর্ত পূরণ হলে আর একটা শর্ত পূরণ হবে, তার মানে কি ফিউচার টেন্স। তাহলে আমরা উত্তরটা দেখে নেই। এখানে উত্তর হচ্ছে উইল পাস। কেন, এই শর্ত যদি পূরণ করে তাহলে এই শর্তটাও পূরণ হবে। ওকে, এখন আমরা একটু সেকেন্ড কন্ডিশনটা দেখে নিই। সেকেন্ড কন্ডিশন আমার প্রথমেই জানতে হবে যে এই সেকেন্ড কন্ডিশনের ব্যাখ্যাটা। ইফ ক্লোজে এমন শর্ত থাকে যা বর্তমান বা ভবিষ্যতে পূর্ণ হবে না, তার মানে এটা কি বুঝাবে, এটা মিথ্যা বুঝাবে। হ্যাঁ, ইফ ক্লোজ এর শর্তগুলো কাল্পনিক হয়। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইফ ক্লোজের শর্তগুলো কি হবে, কাল্পনিক হবে। কল্পনা বলতে কি বোঝায়, ফ্যান্টাসি অথবা হাইপোথেটিক্যাল, অনুমান বোঝাবে। হ্যাঁ, এটা আবার কি হতে পারে, এটা অনুমান হতে পারে, এটা আবার অনুমান বুঝাতে পারে। কি বুঝাতে পারে, এটা অনুমান বুঝাতে পারে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আবার অনুমান বুঝাতে পারে। তাই মেইন ক্লোজে যা উল্লেখ করা হয় তা কোনোদিনই ঘটে না বা ঘটবে না। এখন উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। এই যে নিচে যে গঠন আছে, গঠন আপনারা উদাহরণ দেখলে এমনিই পারবেন। দেখেন কি বলছে এখানে, ইফ আই ওয়ার এ মিলিয়নার, বলছে আমি যদি মিলিয়নার হতাম, আই উড হেল্প এভরি অর্থ কজ। এখন বলছে এখানে আমি কি মিলিয়নার, যদি আমি মিলিয়নার হতে পারতাম, মানে ভবিষ্যতে, এটা আমি ছিলাম না, এটা হচ্ছে কল্পনা, এটা কল্পনা। যদি আমি ভবিষ্যতে আমার অনেক এটা হচ্ছে অতীতে, যে কি বোঝাচ্ছে, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এই যে গরিবের হচ্ছে মন আকাশের আগে চলে, হ্যাঁ, বাতাসের আগে চলে, কিন্তু টাকা পয়সা হলে সবাই আমরা চেঞ্জ হয়ে যাই। এখন খেয়াল করো একটু, যে প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট টেন্স হবে, কিন্তু শর্ত কি দিয়ে পাস্ট টেন্স হবে, উড, কুড, মাইট। এই যে নিচের অংশ আমরা একটু খেয়াল করি, উড, কুড, মাইট, এগুলো তারপরে হবে V1। আমরা জানি উড, কুড এগুলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রিয় শিক্ষার্থী, এটা আমি আশা করছি ক্লিয়ার। পরের উদাহরণ দেখি, বলছে ইফ আই ফাউন্ড এ ব্যাগ ইন দ্য স্ট্রিট, যদি আমি রাস্তায় একটি ব্যাগ পেতাম, তাহলে এখানে অ্যাজ এ ফাইন্ডের পাস্ট ফর্ম, তাহলে আই উড টেক ইট টু দ্য পুলিশ, তাহলে আমি এটা পুলিশের কাছে জমা দিতাম। তাহলে এখানে কি বোঝাচ্ছে, প্রথম অংশ পাস্ট টেন্স, তার মানে পরেরটা হবে পাস্ট টেন্স, কিন্তু কি দিয়ে, উড, কুড, মাইট দিয়ে হবে। আমরা একটু দেখি তাহলে, এখানে প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ হবে ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট বলতে কি, কুড, উড এগুলো থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি সেকেন্ড কন্ডিশনের এই ব্যাখ্যাটি সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, পরের অংশে চলে যাই আমরা। নৈবেত্তিক সলভ করি। এখানে 5 নম্বর নৈবেত্তিক একটু দেখি আমরা। ইফ আই ড্যাশ এ প্রিন্স, আই উড নট নো হোয়াট সরো ইজ। প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে এই অংশ আছে হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে পূর্বের অংশ এখানে কোন টেন্স হবে, এটা অবশ্যই হবে হচ্ছে পাস্ট টেন্স, ডিরেক্ট পাস্ট হবে। তাহলে এখানে কি হবে, ইফ আই ওয়ার, এখানে কি হবে, ইফ আই ওয়ার, এখানে ওয়াজ হবে না। এখন কথা হচ্ছে ওয়াজ এবং ওয়ার এই দুটোর যে কোনো একটা এখানে হতে পারে, তাহলে ওয়াজ কেন হবে না, ওয়াজ হবে না এই কারণে
যে এখানে হচ্ছে অনুমান বোঝাচ্ছে বা কল্পনা বোঝাচ্ছে বা মিথ্যা একটা কথা বোঝাচ্ছে, যার ফলে এইটাকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে হবে যে ইফ আই ওয়ার এ প্রিন্স, যদি আমি রাজা হতাম, যদি আমি রাজপুত্র হতাম, আই উড নট নো হোয়াট সরো ইজ, দুঃখ কি আমি এটা বুঝতাম না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে সঠিক আনসার কোনটা হবে আমরা কিন্তু বুঝতেই পারতেছি। এই যে এখানে হ্যাড কেন হবে না এই বিষয়ে একটু আমরা খেয়াল করি। মনে রাখবা হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বোঝায় কোনো কিছু নিজের অধিকারে আছে, কোনো কিছু নিজের অধিকারে আছে। এই ক্ষেত্রে কি বোঝায়? এই ক্ষেত্রে বোঝায় হচ্ছে হ্যাড। এই ক্ষেত্রে কি বোঝায়? এই ক্ষেত্রে বোঝায় হচ্ছে হ্যাড। এখানে কি অধিকারে থাকা বোঝাচ্ছে? না, অধিকারে থাকা বোঝায়নি। তাহলে এখানে সঠিক আনসার হবে ওয়ার। ওকে, নৈবিত্তিকটা একটু খেয়াল করি। ইফ আই হ্যাড মাস মানি, এই যে এখানে কি বোঝাচ্ছে? হ্যাড অধিকারে থাকা বোঝাচ্ছে। যদি আমার অনেক টাকা থাকতো, বাংলা অর্থটা আমি কিভাবে বাংলা করি এটা খেয়াল করতে হবে। আমার যদি অনেক টাকা থাকতো, আই ড্যাশ ইউ সাম, আমি তোমাকে কিছু দিতাম, তাহলে এখানে কি হবে? উড হ্যাভ গিভেন হবে না, এটা হবে না। তারপরে কি গিভ, ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম হবে না, কেন? এটা পাস্ট টেন্স আছে। তারপরে কি এখানে গ্যাভ, এটাও হবে না, তাহলে এখানে কি হবে? উড গ্যাভ ইউ সাম, আমি তোমাকে কিছু দিতাম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের, সঠিক অ্যান্সার এখানে কি? সঠিক অ্যান্সার হচ্ছে উড গিভ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের সেকেন্ড কন্ডিশন একদম পানির মতো ক্লিয়ার। এখন আমরা একটু দেখব থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি? প্রথমে আমাদের ব্যাখ্যা বুঝতে হবে। এই জাতীয় কন্ডিশনাল ক্লোজ, এ অতীতে কোনো ঘটনা বা কাজ সত্য ছিল না এমন ঘটনার উল্লেখ থাকে। কি থাকে? অতীতে এ জাতীয় ক্লোজ দ্বারা কি বোঝায়? কন্ডিশনাল ক্লোজ দ্বারা অতীতের কোনো ঘটনা বা কাজ সত্য ছিল না এমন ঘটনার উল্লেখ থাকে, মানে অতীতে সত্য ছিল না, তার মানে এটাও ওই যে সেকেন্ড কন্ডিশনের মতোই। অর্থাৎ এই কন্ডিশন দিয়ে ওই ধরনের কাজকে বোঝানো হয় যা অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি। এই যে এটার একটা সম্ভাবনা ছিল, এটার একটা কি ছিল? সম্ভাবনা। আর কল্পনার কি কখনো সম্ভাবনা হয়? কল্পনার কোনো সম্ভাবনা হয় না, বাট এইটার একটা সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের এই যে স্ট্রাকচারটা আমাদের আর মুখস্থ করতে হবে না। একটু খেয়াল করি আমরা। ইফ আই হ্যাড নোন, এইটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড নোন দিস ট্রাবল, হিজ ট্রাবল, যদি আমি তার সমস্যার কথা জানতাম, আই উড হ্যাভ হেল্পড, আমি তাকে সাহায্য করে থাকতাম। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটু দেখি। তাহলে প্রথম অংশ আছে পাস্ট পারফেক্ট, তার পরের অংশ হবে ফিউচার ইন দ্য পারফেক্ট। কি দিয়ে পারফেক্ট হবে? মনে রাখতে হবে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ বা মাইট হ্যাভ, এগুলো দ্বারা হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এইগুলো দ্বারা কি হবে? পারফেক্ট হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম এখানে? প্রথম অংশ দ্বারা কি বোঝাচ্ছে? যে ইফ আই হ্যাড নোন হিজ ট্রাবল, যদি আমি তার সমস্যা জানতাম। এখানে কিন্তু দেখো ঘটনার একটা ঘটনা, এইটা হচ্ছে সত্য হওয়ার সম্ভাবনা ছিল। সাপোজ আমি বললাম যে আমার এক বন্ধু বিপদে পড়েছিল, বাট আমি জানি না, সে আমাকে পরে এটা শেয়ার করলো যে সে বিপদে পড়েছিল। আমি তাকে বললাম যদি আমি তোমার বিপদের কথা জানতাম তাহলে আমি অবশ্যই তোমাকে কি করতাম? আমি তোমাকে হেল্প করতাম। এই জন্য এটা এই ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা ছিল। বাংলা অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি, যদি আমি তার সমস্যাটা জানতাম তাহলে আমি তাকে সাহায্য করিয়ে থাকতাম। তাহলে এটা সত্য হওয়ার সম্ভাবনা ছিল কি না? অবশ্যই সত্য হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের এই যে এই দুই জায়গায় হচ্ছে ঝামেলা, এই দুই জায়গায় আমাদের কি হতে পারে? চেঞ্জ হয়ে এই দুই জায়গায় আমাদের কি হতে পারে? কোশ্চেনটা এই দুই জায়গাতেই সমস্যা করে দিতে পারে। হ্যাঁ, এখন আমরা আরেকটু উদাহরণ দেখি। মোর এক্সাম্পল, আমরা আরও কিছু উদাহরণ দেখি। যে ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার শি উড হ্যাভ পাস্ট, বলছে যদি সে বেশি পড়তো তবে সে পাস করিয়ে থাকতো, তার মানে সে এটা ঘটনার সত্য হওয়ার সম্ভাবনা ছিল। ইফ দে হ্যাড কাম আর্লিয়ার দে উড হ্যাভ মিট মি, যদি তারা সকাল সকাল আসতো তাহলে আমার সঙ্গে দেখা করিয়ে থাকতো। ইফ উই হ্যাড গট দ্য চান্স উই উড হ্যাভ ওন, বলছে যদি আমরা সুযোগ পেতাম তাহলে আমরা জিতিয়া থাকতাম। হ্যাড দ্য স্টাডিড হান্ডার শি শুড হ্যাভ পাস্ট, বলছে যদি সে বেশি পড়তো তবে সে পাস করিয়ে থাকতো। এই যে হ্যাডটা সামনে দিয়েও কি করা যায়? কন্ডিশনাল সেন্টেন্সকে সম্পূর্ণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু সবার ক্লিয়ার। হ্যাঁ, আমাদের এখন কিছু নৈবেত্তিক দেখি এই থার্ড কন্ডিশন থেকে। বলছে কি ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাবল, যদি আমি জানতাম সে সমস্যায় আছে। এই যে এটা পাস্ট পারফেক্ট, এইটা আছে কি টেন্স? এইটা আছে হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা পাস্ট পারফেক্ট থাকার ফলে এই অংশটা কি হবে? এই অংশটা হবে ফিউচার ইন দ্য পারফেক্ট। ফিউচার ইন দ্য পারফেক্ট একটাই আছে কি? উড হ্যাড, সরি এখানে উড হ্যাভ হবে না, এখানে হবে উড হ্যাড হবে না, এখানে হ্যাভ।
এটা একটু কেটে দিয়ে সবাই আমরা হ্যাভ লিখে নেব। হ্যাঁ, এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে উড হ্যাভ হবে, এখানে উড হ্যাভ, এইটা হবে সঠিক অ্যান্সার। এখানে কি হবে, উড হ্যাভ। ওকে, আমি আশা করছি এটা সবার ক্লিয়ার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উড হ্যাভ। এখানে হবে ভাইয়া কি, এখানে হবে হচ্ছে হ্যাভ। এটা একটু আমরা সবাই কারেকশন করে নেব। এরপর আমরা খেয়াল করি ইউ মাইট হ্যাভ, এখানে প্রথমে মাইট হ্যাভ হ্যাড, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট, ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট। তাহলে পরের অংশ কি হবে, পরের অংশ অবশ্যই হবে ডিরেক্ট পাস্ট পারফেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোনটা আছে, ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি, এখানে হ্যাড এরপরে কি V3 আছে, নাই, যার ফলে এটা বাদ, এটা পাস্ট পারফেক্ট না। এখানে ইফ ইউ হ্যাভ হ্যাড, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, যার ফলে এটা বাদ। এরপরে ইফ ইউ হ্যাভ, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাও বাদ। হ্যাঁ, এই যে হ্যাভের পরে আর কোনো ভার্ব নাই, পারফেক্ট টেন্স হতে গেলে অবশ্যই হ্যাভের পরে একটা V3 থাকতে হবে। এখন সি নাম্বারটা এটা সঠিক, ইফ ইউ হ্যাড হ্যাড। হ্যাঁ, ইফ ইউ হ্যাড হ্যাড, এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, এই হ্যাড হচ্ছে হ্যাভ হ্যাজের পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাঁ, অ্যান অপরচুনিটি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তাহলে ইফ ইউ হ্যাড হ্যাড অ্যান অপরচুনিটি, যে কখন হ্যাড হ্যাড বসে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি সবার এই পুরো কন্ডিশনাল সেন্টেন্স আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ক্লিয়ার। যদি আমরা খুব একটু যদি আমরা শান্ত হয়ে ক্লাসটা করি তাহলে কিন্তু আমাদের একদম কোনো সমস্যা থাকে না। থ্যাংক ইউ ফর এনজয়িং টুডেস ক্লাস। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। অসংখ্য ধন্যবাদ ক্লাসটি এনজয় করার জন্য।